আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে কোনটা বেশি জরুরি, বুদ্ধি নাকি আচরণ? শুনলে মনে হবে অবশ্যই বুদ্ধি, কিন্তু আসল সত্যিটা হলো আর্থিক সাফল্যের চাবিকাঠি কিন্তু কোনো জটিল অঙ্ক বা বিজ্ঞানের মধ্যে লুকিয়ে নেই। এটা আসলে একটা সফট স্কিল, যেখানে আমাদের আচরণই সবথেকে বড় ভূমিকা রাখে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন দুজন মানুষ আছেন, একজনের পড়াশোনা হার্ভার্ডের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানে, আর অন্যজন হাই স্কুলের গণ্ডিও পেরুননি। বলুন তো, জীবনের শেষে কে বেশি সম্পদশালী হবেন? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। গল্পটা দুজনের। একদিকে রিচার্ড ফসকোন, ভাবুন, হার্ভার্ড থেকে এমবিএ করা একজন ফিন্যান্স এক্সিকিউটিভ, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। আর ঠিক তার উল্টো দিকে রোনাল্ড রিড, একজন সাধারণ চৌকিদার আর গ্যাস স্টেশনের কর্মচারী, জীবন কাটাতেন একদম সাদামাটাভাবে। এখন অবিশ্বাস্য ব্যাপারটা কি জানেন? রিচার্ড তার সব হারিয়ে দেউলিয়া হয়ে যান, আর রোনাল্ড, তিনি মারা যান $8 মিলিয়ন বেশি সম্পদ রেখে। এই অবিশ্বাস্য ঘটনার পেছনের রহস্যটা কি? এটাই আজকের আলোচনার মূল বিষয়। শিক্ষাগত যোগ্যতার এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও রোনাল্ড আর রিচার্ডের আচরণই তাদের আর্থিক পরিণতির আসল কারণ ছিল, তাদের পুঁথিগত জ্ঞান নয়। আর এই ঘটনাটাই আমাদের প্রথম মূলনীতিতে নিয়ে আসে। আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো আসলে গভীরভাবে প্রভাবিত হয় আমাদের যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে, যা কিনা পৃথিবীর বিশাল অর্থনৈতিক বাস্তবতার খুবই ক্ষুদ্র একটা অংশ মাত্র। এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষ আসলে উদ্ভট কোনো আর্থিক সিদ্ধান্ত নেয় না। তারা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে যে মানসিক জগৎ তৈরি করে, তার মধ্যে থেকে সবচেয়ে যৌক্তিক কাজটাই করে। দেখুন, আমাদের সীমিত ব্যক্তিগত অভিজ্ঞতার শক্তি ঠিক কতটা। আমাদের অভিজ্ঞতা এতটাই বাস্তব মনে হয় যে আমরা প্রায় ভুলে যাই এটা বিশাল অর্থনৈতিক সাগরের মধ্যে মাত্র এক ফোঁটা জলের মতো। একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন, যার জন্ম 1950 সালে, তিনি তার তারুণ্যে স্টক মার্কেটকে প্রায় স্থির দেখেছেন। অন্যদিকে যার জন্ম 1970 সালে, তিনি দেখেছেন মার্কেট 10 গুণ বেড়ে যেতে। শুধু জন্মের সময়ের এই পার্থক্যের কারণে বিনিয়োগ নিয়ে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি যে সম্পূর্ণ আলাদা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবার চলুন একটা খুব জরুরি পার্থক্যের দিকে নজর দিই। সম্পদ তৈরি করার জন্য যে দক্ষতা লাগে আর সেই সম্পদ ধরে রাখার জন্য যে দক্ষতা লাগে, দুটো কিন্তু শুধু ভিন্নই নয়, বরং প্রায়শই একে অপরের বিপরীত। একটা স্প্রিন্ট দৌড় তো আর একটা ম্যারাথন। ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, কিন্তু ধনী থাকতে হলে দরকার নম্রতা। যা কিছু অর্জন করা হয়েছে তা হারানোর ভয় আর মিতব্যয়িতা সব সময় মাথায় রাখতে হবে। যা খুব দ্রুত আসে তা কিন্তু দ্রুত চলেও যেতে পারে। আর্থিক সাফল্যের জন্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল টিকে থাকা। এর মানে হল খেলায় ততক্ষণ পর্যন্ত টিকে থাকতে হবে যতক্ষণ না চক্রবৃদ্ধি সুদের জাদুটা কাজ করা শুরু করে। সময়ের সাথে সাথে টাকা যখন নিজে থেকেই টাকা তৈরি করতে শুরু করে, সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী সম্পদের আসল রহস্য। ওয়ারেন বাফেটের এই কথাটা টিকে থাকার ধারণাটাকে একদম পরিষ্কার করে দেয়। যা আমাদের কাছে আছে এবং যা আমাদের প্রয়োজন, তাকে এমন কিছুর জন্য ঝুঁকিতে ফেলাটা আসলেই বোকামি, যা আমাদের কাছে নেই এবং প্রয়োজনও নেই। ওয়ারেন বাফেটকে তো আমরা সবাই চিনি তার অবিশ্বাস্য সম্পদের জন্য। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $84.5 বিলিয়ন। সংখ্যাটা কল্পনা করাও কঠিন। কিন্তু এই তথ্যটা দেখুন, এটা সত্যিই অবিশ্বাস্য। বাফেটের মোট সম্পদের ৯৯%-এরও বেশি অর্জিত হয়েছে কখন জানেন? তার ৫০তম জন্মদিনের পর। তাহলে বোঝাই যাচ্ছে বাফেটের আসল সুপার পাওয়ার শুধু ভালো স্টক বেছে নেওয়া নয়, বরং মার্কেটে লম্বা সময় ধরে টিকে থাকার ক্ষমতা। আর এটাই চক্রবৃদ্ধি সুদকে তার জাদু দেখানোর সুযোগ করে দিয়েছে। তার সাফল্যের গোপন উপাদানটি হল সময়। এই আলোচনাটা আমাদের একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে গভীর একটা অংশে নিয়ে এসেছে। টাকার আসল উদ্দেশ্য কি? আমরা আসলে টাকা দিয়ে কি পেতে চাই? দেখুন, সম্পদের সর্বোচ্চ রূপ কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা নয়, বরং এটা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারার ক্ষমতা যে আজ আমি আমার ইচ্ছামতো দিনটা কাটাতে পারব। এটাই আসল স্বাধীনতা, নিজের জীবনের উপর প্রকৃত নিয়ন্ত্রণ। আর এটা শুধু কোনো সুন্দর কথা নয়, মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্বেলের গবেষণাও কিন্তু এটাই প্রমাণ করে। অন্য যে কোনো কিছুর চেয়ে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকাই সুখী জীবনের সবচেয়ে বড় নির্দেশক। সহজ কথায়, টাকা আমাদের যে সর্বোচ্চ রিটার্নটা দিতে পারে তা হলো আমাদের দিনগুলো কিভাবে কাটবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, অর্থাৎ নিজের সময়ের মালিক হওয়ার ক্ষমতা। তাহলে আজকের আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা পেলাম?
প্রথমত আচরণের উপর মনোযোগ দিতে হবে, এটা বুদ্ধির চেয়েও বেশি জরুরি। দ্বিতীয়ত আর্থিক খেলায় টিকে থাকার দক্ষতা অর্জন করতে হবে। তৃতীয়ত সময় এবং চক্রবৃদ্ধি সুদকে তাদের কাজ করতে দিতে হবে। এবং সবশেষে টাকাকে ব্যবহার করতে হবে সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্যে। টাকার সাথে আমাদের সম্পর্ক আর এর আসল উদ্দেশ্য নিয়ে ভাবাটা খুব জরুরি। আমাদের সবার নিজেকে এই প্রশ্নটা করা উচিত, আমাদের জমানো টাকা কি সত্যি আমাদের জন্য স্বাধীনতা কিনে আনছে?